2012 সালের 16ই ডিসেম্বর দেশের রাজধানী দিল্লিতে এক গভীর অন্ধকার রাতে একটি এমন ঘটনা ঘটেছিল যা শুনে আজও মানুষের শরীর শিউরে ওঠে এবং চোখে চলে আসে জল। একটি চলন্ত বাসে 23 বছরের এক নিষ্পাপ মেয়ের সঙ্গে 6 জন হিংস্র অপরাধী এমন নৃশংসতা করেছিল যা সকল সীমা অতিক্রম করে যায়। এই ঘটনাটি কেবল নির্ভয়াকে নয়, পুরো সমাজকে গভীর শোকে ডুবিয়ে দিয়েছিল। আজ আমরা সেই ভয়ঙ্কর রাতের ঘটনাগুলোকে তুলে ধরব, যেখানে একটি সাধারণ বাস যাত্রা নির্ভয়ার জন্য হয়ে উঠেছিল সবচেয়ে নির্মম রাত। নির্ভয়ার জন্ম হয়েছিল 10ই মে 1990 সালে দিল্লিতে। সে ছিল তার 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় এবং পরিবারের একমাত্র মেয়ে। নির্ভয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই মেধাবী ছিল এবং সে সবসময় তার পরিবারের প্রত্যাশা পূরণ করতে এগিয়ে যেত। উচ্চশিক্ষার পথে সে মেডিকেল ফিল্ডে আসার সিদ্ধান্ত নিয়েছিল এবং ফিজিওথেরাপির কোর্সে ভর্তি হয়ে খুব ভালো নম্বরের সাথে ফিজিওথেরাপির ডিগ্রি অর্জন করেছিল। 16ই ডিসেম্বর 2012 সেই দিন ছুটির দিন ছিল, অর্থাৎ রবিবার। তাই নির্ভয়া তার এক বন্ধু অবনীন্দ্র প্রতাপ পাণ্ডের সাথে সিনেমা দেখার পরিকল্পনা করে। অবনীন্দ্র প্রতাপ পাণ্ডে পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তিনি উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা। সেই সময় দিল্লির সিনেমা হলে আমির খানের ছবি তালাশ চলছিল। তাই নির্ভয়া তার বন্ধুর সাথে তালাশ ছবি দেখার পরিকল্পনা করে এবং তারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে সাকেতের পিভিআর সিলেক্ট সিটি ওয়াকে চলে যায়। যখন তারা সিনেমা হলে পৌঁছায় তখন সেখানে অনেক ভিড় ছিল এবং তারা তালাশ ছবির টিকিট পায় না। তাই তারা তালাশ ছবি না দেখে লাইফ অফ পাই নামের ছবিটি দেখার সিদ্ধান্ত নেয়। ইভিনিং শোতে লাইফ অফ পাই দেখার পর নির্ভয়া ও তার বন্ধু পাণ্ডে বাড়ি ফেরার জন্য অটো খোঁজার অপেক্ষা করতে থাকে। যদিও রাত বেশি হয়নি, কিন্তু শীতের রাত হওয়ায় অটো খুব কম আসছিল এবং যারা আসছিল তারা মিটার চালু করার পরিবর্তে বেশি ভাড়া দাবি করছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একজন অটো চালক আসে, যিনি তাদের নিয়ে যেতে রাজি হন, কিন্তু মুনিরকা বাসস্ট্যান্ড পর্যন্ত। তারা ভাবে মুনিরকা থেকে বাসে করে দ্বারকা পর্যন্ত যেতে পারবে, তাই তারা অটোতে করে মুনিরকা বাসস্ট্যান্ড পর্যন্ত আসে। তারা মুনিরকা বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করতে থাকে সঠিক বাসের জন্য। রাত প্রায় 9:30 বাজে তখন একটি সাদা রঙের এবং কালো কাচের একটি প্রাইভেট বাস সেখানে আসে। বাসের গেট থেকে একজন ছেলে চিৎকার করে বলে, কোথায় যাবে? উত্তরে নির্ভয়ার বন্ধু বলে, দ্বারকা। বাসের চালক বলে, আমরা দ্বারকা যাচ্ছি, চলে এসো। এরপর নির্ভয়া তার বন্ধুর সাথে সেই বাসে উঠে বসে। যখন তারা বাসের ভিতরে যায় তখন তারা দেখে বাসে আরো 3 জন যাত্রী রয়েছে, তাই তারা নিশ্চিত হয়ে বসে পড়ে। বাসের ভেতরে থাকা একটি ছেলে তাদের কাছ থেকে মুনিরকা থেকে দ্বারকা যাওয়ার পর্যন্ত 10 করে 20 টাকা ভাড়া নেয়। টিকিট চাইলে তারা অভদ্রতা করতে শুরু করে, তাই তারা চুপচাপ বাসের ভেতরে বসে থাকে এবং গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা করতে থাকে। কিন্তু তারা কি জানতো, তাদের এই অপেক্ষা শুধু অপেক্ষাই থেকে যাবে। কিছু সময় পর্যন্ত বাসটি সঠিক রাস্তায় চলছিল, কিন্তু কিছুক্ষণ পরে চালক বাসটিকে সঠিক রাস্তা থেকে সরিয়ে অন্য রাস্তায় চালাতে শুরু করে। এই ব্যাপারটি বুঝতে পেরেই নির্ভয়ার বন্ধু বাসে থাকা অন্য লোকেদের এ ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে, কিন্তু সঠিক উত্তর দেওয়ার পরিবর্তে বাসের কর্মীরা নির্ভয়ার বন্ধুর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে এবং তাদের জিজ্ঞাসা করতে শুরু করে, তোমরা কে আর এত রাত্রে কোথায় যাচ্ছ? যখন নির্ভয়া তার বন্ধুর সাথে বাসে উঠেছিল তখন তারা দেখেছিল যে বাসে আরো 3 জন যাত্রী ছিল। তাদের মনে হয়েছিল তারা সাধারণ যাত্রী, কিন্তু কিছুক্ষণ পরেই পরিষ্কার হয়ে যায় যে তারা সাধারণ যাত্রী নয়, বরং বাসের কর্মীদেরই সঙ্গী। এরপর 6 জন মিলে নির্ভয়ার বন্ধুর সাথে দুর্ব্যবহার করতে শুরু করে এবং তাকে উত্তেজিত করে তোলে। যখন নির্ভয়ার বন্ধু প্রতিক্রিয়া দেখায় তখন বাসে থাকা সবাই মিলে তার উপর আক্রমণ করতে শুরু করে এবং তাকে মারতে থাকে। প্রথমে তাকে লাথি ও ঘুষি দিয়ে মারধর করার পর তারপর তাদের মধ্যে একজন বাসে ব্যবহৃত একটি লোহার রড বের করে এবং সেটি দিয়ে তার মাথায় আঘাত করে। সেই আঘাতে নির্ভয়ার বন্ধু পাণ্ডে অজ্ঞান হয়ে বাসের মধ্যে লুটিয়ে পড়ে। এরপর শুরু হয় নির্ভয়ার সাথে নৃশংস অত্যাচারের পালা। তারা নির্ভয়াকে বাসের পেছনের সিটে টেনে নিয়ে যায়। এরপর যা ঘটে তা শব্দে প্রকাশ করা অসম্ভব। বাস চলতে থাকে আর সেই সাথে চলতে থাকে নির্ভয়ার উপর এই মানুষরূপী পশুদের অকথ্য নির্মম অত্যাচার। সেই বাসের 6 জন লোক মিলে নির্ভয়াকে একাধিকবার ধর্ষণ করে। তার শরীরের এমন কোনো অংশ বাকি ছিল না
যেখানে এই মানুষরূপী পশুরা নির্মম অত্যাচার চালায়নি। শুধু এইটুকুতেই তাদের মন ভরেনি। এরপর তারা যে লোহার রডটি দিয়ে তার বন্ধুকে আঘাত করেছিল, সেই লোহার রডটি নির্ভয়ার গোপনাঙ্গে ঢুকিয়ে দেয়। এই কথাগুলো বলতে গলা ভারী হয়ে আসে, চোখে চলে আসে জল। যে অত্যাচারের কথাগুলো না বলতে, না শুনতে, না কল্পনাতে আনতে পারি, সেই অত্যাচার এই মানুষরূপী পশুরা করে কিভাবে? এরা মানুষ নয়, শুধু মানুষরূপী। এরপর রাত 10:30টার কাছাকাছি তাদের দুজনকে শীতের কনকনে ঠান্ডায় নগ্ন অবস্থায় গুরুতর আঘাতসহ রাস্তায় ফেলে দেয়। তারা দুজনেই রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। নির্ভয়া 13 দিন ধরে গুরুতর আঘাত নিয়ে বীরত্বের সাথে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু অবশেষে 29শে ডিসেম্বর 2012 সালে সিঙ্গাপুরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই নির্ভয়া ছিল ভারতের বীরকন্যা জ্যোতি সিং। নির্ভয়ার ধর্ষণ 6 জন লোক করেছিল। তারা হলো পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, মুকেশ, রাম সিং এবং একজন 18 বছরের কম বয়সী নাবালক, যার পরিচয় আজও প্রকাশিত হয়নি। নির্ভয়ার মর্মান্তিক মৃত্যুর প্রথম অপরাধী ছিল পবন গুপ্তা। জীবিকার জন্য ফল বিক্রি করে সংসার চালানো পবন তার বাবা মা এবং ছোট ভাই বোনের সঙ্গে এক সাধারণ বাড়িতে থাকত। পবন গুপ্তার বয়স ছিল মাত্র 19 বছর যখন সে নির্ভয়ার ধর্ষণে অংশ নেয়। পবন গুপ্তার বয়স ছিল একটি বড় কারণ, যার ফলে এই মামলার বিচার কার্য শেষ হতে 7 বছর সময় লেগে যায়। এই 7 বছরে পবনের আইনজীবীরা তার বয়সকে 18 বছরের কম অর্থাৎ নাবালক প্রমাণ করার জন্য আদালতে তার হাড়ের পরীক্ষা অর্থাৎ বোন ওসিফিকেশন করানোর আবেদনও করেছিল, কিন্তু আদালত পবনের আবেদন বারবার খারিজ করে দেয় এবং পবনের আইনজীবীদের আদালতের সময় নষ্ট করার জন্য জরিমানা করে দেয়। নির্ভয়ার দ্বিতীয় অপরাধী ছিল অক্ষয় ঠাকুর। ঠাকুরের বয়স 28 বছর ছিল যখন সে এই অপরাধ করেছিল। ঘটনার পরেই সে বিহারের গ্রামে পালিয়ে যায়। কয়েকদিন পর পুলিশ তাকে গ্রাম থেকে গ্রেপ্তার করে। ঠাকুর বিবাহিত ছিল এবং তার 10 বছর বয়সী একটি সন্তানও ছিল। নির্ভয়াকে ধর্ষণ এবং তার বন্ধুকে মারধর করার পর ঠাকুর সেই রক্তমাখা বাস ধুয়ে সমস্ত প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে। নির্ভয়ার শরীরে গভীর কামড়ের চিহ্ন ছিল, যা পরীক্ষা করে জানা যায় সেগুলো অক্ষয় ঠাকুরের কামড়ের দাগ। এই নির্মম অপরাধ করার পর শাস্তি থেকে বাঁচার জন্য অক্ষয় ঠাকুর আদালতে দাবি করে যে দিল্লির দূষণের কারণে তার জীবন এমনিতেই কমে যাবে, তাই তাকে ফাঁসি না দিয়ে দূষণের কারণেই তার মৃত্যু হয়ে যাবে। নির্ভয়ার পরের অপরাধী ছিল বিনয় শর্মা। বিনয় শর্মা বাকি অপরাধীদের থেকে একটু আলাদা ছিল। 20 বছর বয়সী বিনয় শর্মা একজন জিম ট্রেনার ছিল। সে তার ব্যাচেলর অফ আর্টসের ডিগ্রি কমপ্লিট করার জন্য পড়াশোনা করছিল এবং খুব শিগগিরই ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দিতে চেয়েছিল। 2013 সালের এপ্রিল মাসে বিনয় এয়ারফোর্সের পরীক্ষায় আবার বসতে যাচ্ছিল, কিন্তু জেলে তার বাম হাত গুরুতরভাবে ফ্র্যাকচার হয়ে যায় এবং তার বাম পায়ে মারাত্মক আঘাত লাগে। বিনয়ের আইনজীবীদের দাবি ছিল যে জেলে তার সহকয়েদিরা তাকে প্রায়ই মারধর করত এবং সে সেখানে নিরাপদ ছিল না। তাদের মতে নিরাপত্তার কারণে তার শাস্তি মুকুব করা উচিত এবং তাকে আর জেলে ফেরত পাঠানো উচিত নয়। 2016 সালে বিনয় কিছু ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এবং তার ডিপ্রেশনকে কারণ হিসেবে উল্লেখ করে তার আইনজীবীরা আদালতে মার্সি পিটিশন দায়ের করে তার শাস্তি কম করার জন্য। এই সবকিছু বিচার প্রক্রিয়াকে আরো লেট করে দেয়। নির্ভয়ার পরের অপরাধী ছিল মুকেশ। মুকেশের বিবিসির ইন্টারভিউ কে ভুলতে পারে? কোনো লজ্জা বা অনুশোচনা ছাড়াই সেই সাক্ষাৎকারে মুকেশ বলেছিল যে কোনো ভালো পরিবারের মেয়ে রাত 9টার পর বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করে না, এবং সে এও বলে ধর্ষণের জন্য মেয়েদেরই দোষ বেশি থাকে। সে বলে, যদি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে ভারতীয় মেয়েরা আরো বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে, কারণ ধর্ষকেরা এরপর তাদের জীবিত রাখবে না। মুকেশ ছিল সেই বাসের ক্লিনার যে বাসের মধ্যে এই নির্মম অত্যাচার চালানো হয়। 26 বছর বয়সী মুকেশই বাসটি চালাচ্ছিল এবং সে নির্ভয়া ও তার বন্ধুকে প্রাইভেট বাসে উঠতে জোর করেছিল। মুকেশই একটি লোহার রড দিয়ে তাদের মারধর করেছিল এবং সেই বাসটি
রক্তে ভরে গিয়েছিল। তবে আদালতে মুকেশের আইনজীবী দাবি করেছিল যে মুকেশ নির্ভয়াকে কখনোই ধর্ষণ করেনি, কারণ সেই সময় সে কেবল বাস চালাচ্ছিল। সুপ্রিম কোর্টে মুকেশের আইনজীবীরা আরও দাবি করেছিল যে মুকেশকে জেলের ভেতরে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। তার আইনজীবীরা মুকেশের সঙ্গে হওয়া এই নির্যাতনের কথা উল্লেখ করে বারবার মার্সি পিটিশন দায়ের করেছেন এবং মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন। এই চারজনের আইনজীবীরা তাদেরকে শাস্তি থেকে রেহাই পাওয়ানোর জন্য এবং বিচার প্রক্রিয়া বিলম্বিত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এই ধরনের যুক্তি মামলাটিকে 7 বছর দীর্ঘায়িত করেছিল। তবে শেষ পর্যন্ত 2020 সালের 20 মার্চ মুকেশ, পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর এবং বিনয় শর্মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 6 জন ধর্ষকের মধ্যে 4 জনের ফাঁসি হয়েছিল। তবে এই মামলায় আরও 2 জন অপরাধী ছিল যাদের হয়তো শাস্তি হয়নি। এই 6 ধর্ষকের মধ্যে একজন ছিল সবচেয়ে বয়স্ক এবং অন্যজন সবচেয়ে কম বয়সী। সবচেয়ে বয়স্ক ছিল রাম সিং, মুকেশের বড় ভাই এবং সেই বাসের ড্রাইভার। এই 6 জনের মধ্যে সবচেয়ে বেশি অসামাজিক ব্যক্তিত্ব ছিল রাম সিংয়ের। সে ছিল একজন ধর্ষক, মদ্যপ। 2012 সালের 16 ডিসেম্বর রাতে দিল্লির মহিপালপুর এলাকার হোটেলগুলির সিসিটিভি ফুটেজের সাহায্যে প্রথমে রাম সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পর তিহার জেলে রাম সিং বেশি দিন বাঁচতে পারেনি। 11 মার্চ 2013 সালে জেলের ভেতরে রাম সিংয়ের মৃতদেহ পাওয়া যায়। সে তার শার্টটি গলায় ঝুলিয়ে তিহার জেলের জালনায় ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশের দাবি ছিল যে রাম সিং জেলের ভেতরে আত্মহত্যা করেছে, কিন্তু তার আইনজীবী এবং পরিবারের দাবি ছিল যে রাম সিং আত্মহত্যা করেনি, বরং তার সহকয়েদিরা তাকে কড়া নিরাপত্তার মধ্যেও আক্রমণ করে হত্যা করেছে। রাম সিংয়ের হঠাৎ মৃত্যুর ফলে কি নির্ভয়া বিচার পেয়েছিল? শেষ খুনি ও ধর্ষককে কে ভুলতে পারে? সে একজন কিশোর ছিল, অর্থাৎ তার 18 বছর হতে কয়েক মাস বাকি ছিল। পবন গুপ্তার সাথে কিছুদিন আগে তার দেখা হয়েছিল। সে নির্ভয়াকে চলন্ত বাসে 2 বার ধর্ষণ করেছিল এবং তার গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে তার তলপেটে গুরুতর আঘাত করেছিল, যে কারণে অত্যাধিক রক্তক্ষরণ ও সংক্রমণ ছড়ায়। এবং 2012 সালের 29 ডিসেম্বর নির্ভয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তদন্তে উঠে এসেছিল এই অপরাধী নির্ভয়ার সাথে সবচেয়ে বেশি জঘন্য অত্যাচার চালায়। এমন জঘন্য অপরাধ করেছে যে তার মাত্র 3 বছরের জেল হয়, তারপর সে মুক্তি পেয়ে যায়। তার সাজা কমানোর জন্য তার আইনজীবীরা জন্ম প্রমাণপত্র হিসাবে স্কুলের পুরনো কাদা ভর্তি হলুদ মাখা কাগজ আদালতে দেখায়, যেটাতে তার বয়স 17 বছর কিছু মাস ছিল। এইভাবে তার আইনজীবীরা তার সাজা ফাঁসি থেকে 3 বছর করে। এই নাবালক উত্তরপ্রদেশের ইসলামনগরের বাসিন্দা। সে ছিল খুবই দরিদ্র পরিবারের সদস্য, তাই 2012 সালে এই অপরাধের পর তাকে শাস্তি হিসাবে রিমান্ড হোমে 3 বছরের জন্য পাঠানো হয়েছিল। তবে সেই রিমান্ড হোম তার জন্য শাস্তি ছিল না, বরং তার প্রথম বাড়ি ছিল, যেখানে তাকে মাথা গোঁজার জন্য একটি ছাদ, পরার জন্য কাপড় এবং পেট ভরানোর জন্য খাবার দেওয়া হয়েছিল। তার কাছে এটা সাজা নয়, মজার পিকনিক ছিল, যেটা 3 বছর চলেছিল। আসলে 3 বছরের শাস্তি ভোগ করার পরেও এটি এমন এক অপরাধী ছিল যে সেখান থেকে যেতে চায়নি। তার শাস্তি শেষ হওয়ার পরেও সে তার শাস্তি বাড়ানোর জন্য সময়সীমার আবেদন করেছিল, যাতে আরও কয়েক মাস সেই রিমান্ড হোমে কাটাতে পারে। তবে 2015 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর এই শেষ অপরাধী যেন পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। দিল্লি সরকার তাকে 10,000 টাকা ও একটি সেলাই মেশিন দিয়েছিল, যাতে সে নিজের জন্য একটি দর্জির দোকান খুলতে পারে, এবং একটি এনজিও তাকে আর্থিকভাবে সহায়তা করে। 2017 সালের হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী সে আজ দক্ষিণ ভারতের কোথাও একজন কুক হিসাবে কাজ করছে। এই নাবালককে দেওয়া শাস্তি নির্ভয়ার সাথে অনেক অন্যায় করা হয়েছিল, যার জন্য মিডিয়া এবং সারা দেশে অনেক প্রতিবাদ হয়েছিল। তবুও এত আন্দোলনের পরেও নির্ভয়ার একজন ধর্ষক এবং হত্যাকারী আজও আমাদের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। নির্ভয়ার ধর্ষণ ও হত্যা মামলা ছিল একটি হাই প্রোফাইল মামলা, এবং এর পরেও 6 জনের মধ্যে মাত্র 4 জনকে মৃত্যুদণ্ড দিতে আমাদের বিচার ব্যবস্থার
7 বছর লেগে গেছে। 2013 সাল থেকে ধর্ষণ ও যৌন অপরাধের শাস্তি অনেক কঠোর করা হয়েছে। সেকশন 376 অধীনে ধর্ষণের দোষীদের ন্যূনতম 7 থেকে 10 বছরের শাস্তি হবে এবং ধর্ষণ ও হত্যার ক্ষেত্রে ন্যূনতম 20 বছরের শাস্তি দেওয়া হবে। এই মামলার পর কিশোর বিচার আইনেও গুরুতর পরিবর্তন আনা হয়েছে, যেখানে এখন যদি অভিযুক্তের বয়স 16 থেকে 18 বছরের মধ্যে হয় এবং সে গুরুতর অপরাধ করে থাকে, তবে তার মামলাটিও গুরুতর শাস্তির জন্য বিবেচনা করা হবে। নির্ভয়াকে নিউজ চ্যানেলে ভারতের মেয়ে বলা হয়েছিল, কিন্তু ভারতের মেয়ে কি সত্যি ন্যায় বিচার পেয়েছিল? নির্ভয়া, অভয়া, কামদুনি, হাতরাস এরকম কত ঘটনা আজও ঘটে চলেছে। এত বছর পরেও কি ভারতের মেয়েরা নিরাপদ? আমরা কি যথেষ্ট করছি? এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের সচেতন করতে সাহায্য করে, ভিডিওটি লাইক করুন। এই সচেতন বার্তা পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।